বাজারে লম্বা ফর্দ নিয়ে সকালেই দাম্পত্য কলহ শুরু হয়েছিল। সদর দরজায় আগন্তুকের গলা শুনতে পেলাম। কল্যাণবাবু আছেন নাকি? কল্যাণবাবু! যথাসাধ্য মনের বিরক্তি চেপে সৌজন্যে গলা ভিজিয়ে বাইরের ঘরে এসে বললাম, কে? ফণীবাবু নাকি? আসুন আসুন। আমন্ত্রণটা আন্তরিক নয়, কিন্তু ফণীবাবু সে কথা বুঝলেন না, কিংবা বুঝেও নিজের গরজেই না বুঝবার ভান করলেন। দরজা খোলাই ছিল। তিনি একেবারে সোজা ভেতরে এসে তক্তপোশখানার উপর চেপে বসলেন। বললেন, তারপর খবর টবর কি? বললাম, খবরের মধ্যে বাজারে যেতে হবে, এক্ষুনি বেরোচ্ছিলাম। ফণীবাবু বললেন, তাড়াতাড়ি বিদায় করতে চাচ্ছেন বুঝি? বেশিক্ষণ বসবো না, আমারও বাজার টাজার আছে, তা সেরে টিউশনিতে বেরোতে হবে। একটা দরকারি কথার জন্য এসেছি, সেটুকু সেরেই চলে যাব। ব্যস্ত হয়ে বললাম, না না, সে কি, বসুন বসুন। বাজারে যাওয়ার মধ্যে কি আছে? যা মাছ তরকারি দাম, তাতে বাজারে কি আর যেতে ইচ্ছে করে মশাই? নেহাতি বাধ্য হয়ে যেতে হয়। ঘরে এসে দেখলাম পকেটে একটিমাত্র সিগারেটই আছে। এনে দিলাম ফণীবাবুর হাতে। স্ত্রীকে ডেকে চাও করতে বললাম। ফণীমোহন দাশগুপ্ত আমাদের পাড়ার হাই স্কুলের একজন সিনিয়র টিচার, আর ওই স্কুলে আমার ছেলে ভাইপোরা পড়ে, তাই ওকে একটু খাতির টাতির করি। ফণীবাবু সিগারেট নিলেন না, নিজের পকেট থেকে বিড়ি বার করে ধরালেন। বললেন, সিগারেট আপনি খান, ওতে আমার জমে না, কিন্তু বড়ই দরকারে পড়ে এসেছি কল্যাণবাবু। গোটা 15 টাকা ধার দিতে পারেন নাকি? অন্তত পক্ষে গোটা 10। ছেলেদের মাস্টার হলেও আবদারের একটা সীমা আছে। আমি তো সামান্য মাইনের কেরানি। যারা 300-400 টাকা মাইনে পায়, তারা তো মাসের এই 27 তারিখে 10-15 টাকা কোনো প্রতিবেশীকে ধার দিতে পারে না। ভেতরটা কালো হয়ে গিয়েছিল, তবু ঠোঁটে হাসির আলো টেনে এনে বললাম, বড় হাত টানাটানি যাচ্ছে ফণীবাবু, কিছু মনে করবেন না। কিন্তু ব্যাপার কি, হঠাৎ এত টাকার দরকার পড়ল কিসে আপনার? বাড়িতে অসুখ বিসুখ আছে নাকি? ফণীবাবু বললেন, আরে মশাই, ওই শেফালিটার জন্য। বছর 50 হয়েছে ফণীবাবুর বয়স। মাথায় কাঁচা পাকা চুল, কপালে ত্রিবলি, 2 গালে 2 গহ্বর। আমি তার মুখের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলাম, শেফালি আবার কে? ফণীবাবু নিস্পৃহভাবে বললেন, একটি মেয়ে, আমাদের স্কুল থেকে এবার স্কুল ফাইনাল দেবে, ফিয়ের টাকা জুটছে না, সেই টাকা এখন জুটিয়ে দাও। আজকালকার দিনে ফিয়ের টাকা মানুষ কবার জোটাতে পারে বলুন তো? চেয়ে চিনতে ধারকর্য করে একবার যদি বা জুটিয়ে দিলাম, তা তিনি। অমিতা 2 কাপ চা আমাদের সামনে নামিয়ে রেখে ভেতরে চলে গেল। তার মুখ অপ্রসন্ন। ফণীবাবুর আসার উদ্দেশ্য তারও কানে গেছে। পাশের ঘর থেকে ছেলেদের পড়ার আওয়াজ ভেসে আসছে। একজন পড়ছে আর্য জাতির ইতিহাস, আরেকজন খাদ্যের ভিটামিন তত্ত্ব। ফণীবাবুর দিকে চেয়ে বললাম, সে টাকাটা খোয়া গেল কি করে? ফণীবাবু এক চুমুকে অনেকখানি চা গিলে বললেন, খোয়া ঠিক যায়নি, কিন্তু সে অনেক কথা মশাই। আপনার আবার বাজারের বেলা হয়ে যাচ্ছে। বললাম, তা হোক না, বলুন না ব্যাপারটা কি? তাহলে গোড়া থেকে শুনুন। ফণীবাবু স্যান্ডেলের ভেতর থেকে গোড়ালিতে কাদামাখা 2খানি পা তক্তপোশের উপর তুলে নিয়ে শক্ত হয়ে বসে শুরু করলেন। শেফালি চক্রবর্তীকে আমি এই বছর 2 ধরে চিনি, আমাদের বিদ্যাপীঠেরই মেয়ে। অবশ্য গার্লস সেকশনে কত মেয়েই তো পড়ে, সকলের সঙ্গে আলাপ হওয়ার কথা নয়, আলাপ হয় না। তবে ফার্স্ট সেকেন্ড ক্লাসের যারা ভালো ছাত্রী, যারা ফার্স্ট সেকেন্ড স্ট্যান্ড করে,
তাদের নাম মাঝে মাঝে কানে যায়। আমাদের স্কুলে মেয়েদের ক্লাস হয় সকালে আর ছেলেদের দুপুরে। মেয়েরা মেয়েদের পড়ায় আর আমরা ছেলেদের ঠ্যাঙাই। কিন্তু তাহলে হবে কি? সেক্রেটারির ইচ্ছে মতো কোশ্চেন একই হাতে করতে হয়। তবে খাতা দেখার সময় মেয়েদের পরীক্ষার খাতা আমরা দেখি আর আমাদের ছেলেদের খাতা দেখেন মেয়েরা। যে যত পারি নম্বরের বেলায় কষাকষি করি। এতে মশাই অনেক অসুবিধে, অনেক ঝগড়াঝাটি লাগে। সে থাকবে, হোক এ বেলা ও বেলা, স্কুল তো একই। তাই সব ক্লাসের ভালো ছাত্রীদের নাম আমাদের কানে এসে পৌঁছায়। কিন্তু শেফালি চক্রবর্তীর নাম আমার কানে তেমনভাবে আসেনি। ছাত্রী হিসেবে শেফালি মাঝারি, কোনো রকমে পাশ টাশ করে ক্লাসে ওঠে। যাই হোক, নাম শুনবার আগে ওকে আমি চোখেই দেখলাম প্রথমে। সেদিন গার্লস সেকশন ছুটি হয়ে গেছে, বয়েজ সেকশন আরম্ভ। 11টা বাজে বাজে। মাস্টার মশাইরা এখন এসে পৌঁছাননি। আমি একটু আগে আগে এসে লাইব্রেরি গুছোচ্ছি, দেখে দরজার কাছে একটি মেয়ে দাঁড়ানো, এগুচ্ছে আর পেছোচ্ছে। বললাম, কে হে ওখানে? আমি। দরজার আড়াল ছেড়ে সরে এলো মেয়েটি। তা বয়স হয়েছে ওর, 16 পার হয়ে গেছে বলেই মনে হলো। ছিপছিপে লম্বা, গায়ের রংটা গোরও বলা চলে না, ফ্যাকাশে। যতটা লম্বা গায়ে পেয়ে ততটা হয়নি। বয়স অনুযায়ী বান্না হলে দেখতে ভালো লাগে না। বললাম, কি চাও তুমি? এসো, ভেতরে এসো। মেয়েটি সাহস পেয়ে এবার আলমারির কাছে এসে দাঁড়ালো। দেখলাম চেহারাটা ভালোই, দিব্যি টানা টানা নাক চোখ, পাতলা ঠোঁট, মুখের গড়নটুকু ভারী মিষ্টি। সুন্দরী, হ্যাঁ রীতিমতো সুন্দরী মশাই। এই যদি কোনো বড়লোকের ঘরের মেয়ে হতো, রূপসী বলে নাম ছড়িয়ে পড়তো পাড়ায়। কিন্তু ওর তো তা পড়বার জো নেই। রূপ থাকলে কি হবে, স্বাস্থ্য নেই, মানানসই শাড়ি গয়না নেই। এক রাহুর গ্রাসেই চাঁদ অস্থির, আর ওকে যেন 2 রাহুতে গ্রাস করেছে। স্বাস্থ্য নেই আর নেই সচ্ছলতা। পরনে পুরনো একখানা মিলের শাড়ি, হাতে 2 গাছি কালো রঙের প্লাস্টিকের চুড়ি। কি বলবো মশাই, দেখে ভারী মায়া হলো। বেলা বলে আমার একটি ভাগ্নি ছিল, মা বাপ নেই, আমাদের সংসারেই থাকতো। দেখতে দেখতে ডাগর হয়ে উঠল। গরিবের সংসার, বাচ্চা বাচ্চা মেলায় জন্মেছে। কি করে পার করব, কি করে পার করব তাই ভাবছি। টাইফয়েড এসে পার করে নিয়ে গেল। আমি চশমা কপালে তুলে আরো ভালো করে চেয়ে দেখলাম, অনেকটা সেই বেলার মুখের আদল আসে। বেঁচে থাকলে অত বড়ই হতো। কনে দেখার মতো অমন খুঁটে খুঁটে দেখছি বলে মেয়েটি একটু আড়ষ্ট হয়ে উঠেছিল। আমি ওর লজ্জা ভাঙবার জন্য বললাম, তুমি কি চাও মা? তাতে যেন ও আরো লজ্জায় ভেঙে পড়ল। আজকালকার 16-17 বছরের মেয়েদের তো মা ডাক শোনার অভ্যেস নেই, না কচি ছেলের মুখে না বুড়ো মানুষের মুখে। আমাদের মা ঠাকুমারা ওই বয়সে অন্তত 2-3টি সন্তানের মা ডাক শুনে ছাড়ত। সে যাকগে, মেয়েটি কোনো রকমে বলল, আমি একখানা বই চাই। বললাম, কি বই? মেয়েটি বলল, ওই রবীন্দ্রনাথের গোড়াখানা। তখন লাইব্রেরিতে 2-1খানা করে কিছু বই সবে আমরা আনাতে শুরু করেছি। সে বই ছেলে মেয়েদের মধ্যে বিলি করা হয় না, আমরা টিচাররাই অবসর পেলে নাড়াচাড়া করি। তো বললাম, এ বই তো বাইরে দেওয়া হয় না, তাছাড়া এ কি তুমি বুঝবে? ও মৃদু হেসে বলল, বুঝব। রবীন্দ্রনাথের আরো অনেক বই আমি পড়েছি, বুঝতে মোটেই কষ্ট হয়নি। মোটেই কথাটায় আমি হাসলাম। বললাম, কষ্ট হবে আরো বড় হলে, যখন আরো বেশি বুঝবে। মেয়েটি বলল, আমাকে একদিনের জন্য যদি দেন,
কালই আমি ফিরিয়ে এনে দেব। আলমারি খুলে বইখানে আমি ওর হাতে দিয়ে বললাম, এ বই একদিনে শেষ করা যায় না, তুমিও করো না, ধীরে সুস্থে পড়ো, আমি এর থেকে ক্রিটিক্যাল কোশ্চেন জিজ্ঞেস করব। আমার কথায় মেয়েটি হাসল, আমিও নিজে হাসলাম। 17 বছর মাস্টারি করে করে এখন এসব ভুলেই বেরোয় মুখ দিয়ে। তবু তো ভালো, ভয়েস চেঞ্জ কিংবা চেঞ্জ অফ ন্যারেশন জিজ্ঞেস করবার ওকে ভয় দেখায়নি। বই নিয়ে মেয়েটি চলে যাচ্ছিল, আমি ওকে ডেকে বললাম, তোমার নাম কি? ও বলল, শেফালি, শেফালি চক্রবর্তী। কোন ক্লাসে পড়ো? ক্লাস 9-এ। আজকালকার ওর বয়সী মেয়েরা কলেজেরও 2-1 ক্লাস ডিঙিয়ে যায়। ক্লাস 9-এ যারা পড়ে তারা অনেকেই ফ্রক পরে। একটু জিজ্ঞাসাবাদ করে জানতে পারলাম ওরা এসেছে চাঁদপুর থেকে, সেখানকার স্কুলে পড়তো। পাকিস্তানি গোলমালে বছর 2 পড়া বন্ধ ছিল। তাছাড়া বাপও মারা গেছেন বছর 1.5। দাদা বেকার ছিল এতদিন। মাত্র বছরখানেক হলো একটি সাপ্তাহিক কাগজের অফিসে চাকরি পেয়েছে, আর টিউশনই করে। তোমরা কোথায় আছো? কাছেই, ফুলবাগান লেনে। এমনি করে আলাপ। 2-3 বাদে গোড়া বইটাও ফেরত দিয়ে গেল। বই থেকে যেসব কথা জিজ্ঞেস করলাম তার মোটামুটি সদুত্তরও দিল। খুশিই হলাম, কিন্তু টার্মিনাল পরীক্ষায় ওর ইংরেজি খাতা দেখে খুশি হতে পারলাম না। পদে পদে বানান আর ব্যাকরণের ভুল। অতি কষ্টে পাশের নম্বর পেল। আমি ওকে ডেকে জিজ্ঞেস করলাম, ব্যাপার কি, ইংরেজি তোমার এত খারাপ হলো কেন? একটা ভাষা যারা ভালো জানে আর একটা ভাষাও তো তাদের জানবার কথা। ও অপরাধের ভারে মুখ নিচু করে রইল। বললাম, অঙ্কে পেয়েছো কত? 25। বললাম, সর্বনাশ, তুমি পাশ করবে কি করে? তোমার দাদা কি তোমাকে একটু দেখে শুনে দেয় না? শেফালি বলল, চাকরি আর টিউশনি করে দাদার সময় থাকে না, রবিবারও তার অফিস থাকে। চাকরি আর টিউশনি আমিও করি, নিজের ছেলে মেয়েদের একটু দেখিয়ে শুনিয়ে দেওয়ার আমিও সময় পাইনি। বেশি বয়সে কতগুলি অপগণ্ড জন্মে গেছে মশাই, কি যে গতি হবে কে জানে। যাকগে, শেফালিকে বলে দিলাম, রবিবার দুপুরের পরে বইপত্র নিয়ে যেও আমার ওখানে, দেখব তোমার কোথায় কি অসুবিধে। আমার বাসা চেনো তো? বেনেপুকুর লেনে। নম্বরটাও বলে দিলাম। রবিবার ঠিক 1টার পরই একগাদা বই নিয়ে শেফালি হাজির। খাওয়া দাওয়ার পর কোলের ছেলেপুলেগুলিকে ঘুম পাড়িয়ে আমার স্ত্রী আমার শিয়রের কাছে বসে মাথার পাকা চুল বেছে দিচ্ছে। শেফালিকে দেখে সে মোটেই খুশি হলো না। ওর সাক্ষাতে আমার দিকে তাকিয়ে বলল, কি আশ্চর্য, রবিবারেও কি তোমার পাঠশালা বন্ধ থাকবে না? বলে সে তক্তপোষ থেকে নেমে একটু রাগ করে চলে গেল রান্নাঘরের দিকে। শেফালি অপ্রতিভ হয়ে বলল, আমি তাহলে আরেকটু পরে আসবো মাস্টার মশাই, এখন যাই। না না না, বসো। শেফালি খুশি হয়ে তক্তপোষের এক কোণে উঠে বসল। ওকে সবে এক প্যাসেজ ট্রান্সলেশন দিয়েছি। বাইরে থেকে আরেকটি ছেলের গলা শুনলাম, মাস্টার মশাই আসবো? জ্বালালে, কে তুমি হে বাপু? ছেলেটি তার ভীরু মুখখানা ততক্ষণে ভেতরের দিকে বাড়িয়ে ধরেছে। বলল, আমি মাস্টার মশাই। সুবোধ? হ্যাঁ, আসবো মাস্টার মশাই। ওর বগলেও বই খাতা। কি আর করি, মুখ ভার করে বললাম, আয়। মুখে কচি গোফের রেখা দেখা দিয়েছে, গায়ে একটা ময়লা শার্ট, পরনে হাফ প্যান্ট। বয়স বছর 17-র কম হবে না। হাফ প্যান্ট ছেড়ে ধুতি পরবারই বয়স হয়েছে।
কিন্তু বয়স হলেই তো সব হয় না। সুবোধ এসে তক্তপোষের আরেক কোনায় বসল। ঘরখানা আমাদের একসঙ্গে শোবার আর বসবার, তক্তপোষখানাও তাই। কি করব মশাই, দেখেছেন তো দিনকাল। আজকাল একখানা ঘরের ভাড়া আগেকার দিনের গোটা একটি বাড়ি ভাড়ার সমান। আর আগেকার একখানা খাটের দামে আজকাল একখানা কাঠার তক্তপোষ কিনতে হয়। এদিকে মশাই মাস্টারের মজুরিতে ঠিক তাই আছে। যা 2-1 টাকা বেড়েছে তাতে দুখানা ঘর ভাড়া করা যায় না। দুখানা তক্তপোষ কেনাও সাধ্যে কুলোয় না। ওরা দুজনে মুখোমুখি বসল, কিন্তু মুখ নিচু করে। লজ্জা নয়, বিদ্বেষের ভাবটাই বেশি। সুবোধ দাসও আমাদের স্কুলে ক্লাস 9-এ পড়ে। বসন্ত দাস আমার খুড়তুতো ভাইয়ের অফিসের বেয়ারা, তার ছেলে। বসন্তের শখ হয়েছে ছেলেকে ইংরেজি স্কুলে পড়াবে। গরিবের ঘোড়া রোগ মশাই, পায় তো ভাতা টাতা নিয়ে টাকা 35। আর কি টুকটাক করে জানি নে। ওই রোজগারের গুটি তিনেক ছেলে মেয়ে আর নিজেরা স্বামী স্ত্রী জন 5 খরচ কি করে চালায় তা ভগবানই জানেন। ইন্টালের শম্ভুবাবু লেনে থাকে আমার খুড়তুতো ভাই মণিমোহন। বছর কয়েক আগে বসন্ত তার চিঠি আর ওই সুবোধকে নিয়ে এসে হাজির। কি ব্যাপার? না, সুবোধ পড়বে আমাদের স্কুলে, তার সুবিধে সুযোগ করে দাও। আমি বসন্তকে চিনি, তার অবস্থাও আমার ভালো করে জানা আছে। বললাম, বসন্ত, পড়াশোনার যে আজকাল বেজায় খরচ, পারবে চালাতে? বসন্ত বলল, বাবু, না পেরে করব কি? দাস হলে হবে কি, কায়েত আমরা খারাপ নই। আগে আগে অনেক ঘোষ বংশের সঙ্গেই আমাদের সম্বন্ধ ছিল, কিন্তু এখন সেসব আত্মীয় কুটুম্বেরা চিনতে পারে না। না খেয়ে মরি সেও ভালো। সুবোধকে আমি বেয়ারাগিরি করতে দেব না। ছেলে আমার ওই একটি, আর সব মেয়ে, বিয়ে দিলে পর হয়ে যাবে। কিন্তু পুরুষ ছেলে হয়েও যদি লেখাপড়া না শেখে, বুদ্ধি শুদ্ধি না হয়, ও তো আর আপন থাকবে না মাস্টার মশাই। তাই সুবোধকে চেষ্টা চরিত্র করে ভর্তি করে দিলাম। প্রথমে হাফ ফ্রিশিপ, তারপরে ফ্রিশিপই পেল। কিন্তু স্কুলের কয়েক টাকা মাইনে থেকে রেহাই পেলে কি হবে? আরও খরচ তো আছে। ওর বাবা যা আনে তাতে ওদের পেটের খোরাকি যে হয় না। বয়সের ছেলে, কিন্তু বয়সের যোগ্য খোরাক যে পায় না তা ওর চেহারা দেখলেই বোঝা যায়। সুবোধ সুন্দর নয়, গোলগাল মুখ, দাঁতগুলি উঁচু উঁচু, চৌসারে চেহারা, কিন্তু স্বাস্থ্যের তো একটা আলাদা সৌন্দর্য আছে মশাই। জন বয়সের চেকনাই থাকে বলে, সেই চেকনাইটুকু নেই সুবোধের। হাড্ডিসার চেহারা, মাথায় প্রায় শেফেলেরই সমান, 2-1 আঙ্গুল লম্বা হবে কি হবে না। তবে সুবোধ পড়াশোনায় ভালো, কোনোবার সেকেন্ড ফার্স্ট ছাড়া হয় না। অঙ্কে ইংরেজিতে সমান চৌখস। মনে মনে ওর ইচ্ছা ফার্স্ট ডিভিশনে তো যাবেই, ছোটোখাটো একটা বৃত্তিও পাবে। সেকেন্ড ক্লাসে ওঠার সঙ্গে সঙ্গে তার তোড়জোড় শুরু করেছে। ওকে আমার বলে দিতে হয়নি, ছুটির দিনে বইপত্র নিয়ে আমার বাসায় আসা আরম্ভ করেছে। কোনো কোনো দিন পত্রপাঠ বিদায় দেই, কোনো কোনো দিন বসতেও বলি। আজও বসতে বললাম। দুজনে দুজনের দিকে তাকালো, যেন পরস্পরের শরিক ওরা, প্রতিদ্বন্দ্বী। শরিক তো বটেই, আমার সামান্য স্নেহ আর সৌজন্যের ভাণ্ডার ওদের একজনের পক্ষে যথেষ্ট নয়, তাতে আবার দুজন এসে জুটেছে। মুখ দেখে ওদের মনের কথাটা আমি টের পেলাম। পরস্পরের পরিচয় করিয়ে দিয়ে বললাম, অমন মুখ গোমড়া করে রয়েছ কেন? তোমরা তো একই স্কুলে একই ক্লাসে পড়ো, কেবল সময়টা আলাদা। সুবোধ বলল, জানি মাস্টার মশাই। শেফালি বলল, জানি মাস্টার মশাই। কেউ কারোর সঙ্গে কথাও বলল না। স্কুলে কারো সঙ্গে কারো সাক্ষাৎ হয় না, কিন্তু আমার বাসায় সপ্তাহে 2-1 দিন করে ওদের প্রায়ই দেখা হতে লাগলো। একজন আরেকজনের প্রতিদ্বন্দ্বী,
একজনের সঙ্গে আরেকজনের ঘোর প্রতিযোগিতা। শেফালি পড়াশোনায় ওর সঙ্গে পেরে ওঠে না, কিন্তু সেবায় যত্নে ওর সঙ্গে পাল্লা চালায়। 2-1 মাসের মধ্যেই আমার স্ত্রীরও চিত্ত জয় করল। যেদিন আসে তার কোলের ছেলে টেনে কোলে নেয়, হাতের কাজ কেড়ে নিয়ে করে। আমার স্ত্রী সুবোধের সামনেই একদিন শেফালির হয়ে সুপারিশ করে বলল, মেয়েটি সত্যি ভালো, গেরস্থ ঘরে সুবিধে অসুবিধে বোঝে, ওকে একটু দেখে শুনিয়ে দিও। পড়াশোনায় ভালো হলেও করবে কি, বেচারা বাড়িতে পড়বার একেবারে সময় পায় না। ঘরে রোগা বিধবা মা, মাসের মধ্যে 15 দিন বিছানা ধরা। দুরন্ত 4-5টি ভাই বোন, তাদেরও অসুখ বিসুখ লেগেই আছে। দাদাটি সেই সকালে নাকে মুখে 2টি গুজে বেরোয়, আর রাত 12টায় ফেরে। সংসারে সব ঝামেলা ঝুঁকি পোয়ানো হয় ওই 1 ফোঁটা মেয়েকে। ও পড়বে কখন বলো? এ কথা শুনে সুবোধ হিংসায় জ্বলে। নিজের গুণ সে নিজেই গায়। আমিও কি সময় পাই মাস্টার মশাই? বাড়ির কাজকর্ম আমাকেও দেখতে হয়। তাছাড়া 1 ফোঁটা জায়গা নেই যে বসে 1 ঘন্টা পড়ি। কানের কাছে গোলমাল চেঁচামেচি লেগেই আছে। সব কখানা বই আজও কিনতে পারিনি। তবুও সুবোধ ক্লাসে ফার্স্ট হয়। এই অহংকারটুকু ভাষায় না করলেও ভঙ্গিতে গোপন করে না সুবোধ। আর ওর এই গর্ব শেফালির আত্মসম্মানকে আঘাত করে। একজন বিহারের ছেলে হয়েও ক্লাসে একেবারে অদ্বিতীয় জায়গা দখল করে, তা যেন শেফালি সহ্য হতে চায় না। শেফালিরও সব বই নেই। আমি বলি যে অদল বদল করে পড়ো তোমরা, কিন্তু ওরা ক্লাসের আর সব ছেলে মেয়েদের কাছ থেকে বই চেয়ে পড়ে। তবুও একজন আরেকজনকে বই দেয় না, কি নোট খাতা দিয়ে সাহায্য করে না। ওদের এই অসহযোগে আমি মাঝে মধ্যে বিরক্ত হয়ে ধমক দিই। এসব কি কাণ্ড তোমাদের? একই জিনিস আমি 2বার করে লিখে দিতে পারবো না বাপু, আমার সময়ের দাম আছে। ধমক খেয়ে ওদের জেদ ভাঙল না, বরং জেদাজেদি বেড়েই চলল। অ্যানুয়াল পরীক্ষার সব বিষয়ে ফার্স্ট হলো সুবোধ। কেবল বাংলায় নম্বর 3 কম পেল শেফালির চেয়ে। কিন্তু সুবোধ বলল, তা হতেই পারে না, আমি 72 পাবো কেন সেকেন্ড পেপারে? আমার আরও বেশি নম্বর ওঠার কথা। আমাদের খাতা ফের এক্সামিন করুন। হেডমাস্টার মশাই ওর জেদ দেখে নিজে দেখলেন খাতা। চুল চেরা বিচারে সুবোধেরই জয় হলো। শেফালির চেয়ে 1 নম্বর 2 নম্বর নয়, 5 নম্বর বেশি পেল সে। আর বাংলা 5-এর মতো মুখ করে শেফালি কাঁদো কাঁদো হয়ে ঘরে ফিরে গেল। ফার্স্ট ক্লাসে উঠে ওদের প্রতিযোগিতা আরও বাড়তে লাগলো। শেফালি আমাকে একদিন ওদের বাসায় চা খেতে বলল। কেবল চাই নয়, লুচি হালুয়া করেও খাওয়ালো। আমি বাসায় এসে গল্প করলাম স্ত্রীর কাছে। সে গল্প তার মুখ থেকে সুবোধের কানে গিয়ে পৌঁছল। ঘর তো নয়, দেবলেনের 1 তলায় অন্ধকার একটু খোপ, কিন্তু সেই ভাঙা কুড়ের মধ্যে সুবোধ আমার জন্য নামজাদা মিষ্টির দোকান থেকে আজকের রাজভোগ নিয়ে এলো। আমি ধমক দিয়ে বললাম, এসব কি সুবোধ? এ কিন্তু তোমাদের বড় বাড়াবাড়ি হচ্ছে। এমন করলে আমি তোমাদের কাউকে আর আমার ত্রিসীমানায় ঘেঁষতে দেব না। সুবোধ হাসি মুখে চুপ করে রইল। ওর মনে তৃপ্তির অন্ত নেই। ধমকালে হবে কি? একটি মেয়ের সঙ্গে ওর পৌরুষের পাল্লা। সে পৌরুষ কি শুধু বাংলায় 5 নম্বর পেয়ে খুশি থাকতে চায়? যাজ্ঞে মশাই, আপনার বাজারের বেলা হয়ে যাচ্ছে। ওদের আরও অনেক জেদ, রেষারেষি, হিংসা বিদ্বেষের ফিরিস্তি আর বাড়াবো না। শুধু একটা ঘটনার কথা বলছি। পুলিশের কি একটা লাঠিচার্জের ব্যাপার নিয়ে আমাদের স্কুলে স্ট্রাইক হয়ে গেল। সেক্রেটারি সরকার পক্ষের লোক, আর নিমকের খাতিরে আমরা কয়েকজন বুড়ো বুড়ো ভীষ্ম দ্রোণ তারই পক্ষে। পুরোপুরি স্ট্রাইকটা আমরা হতে দিলাম না। কয়েকজন ছাত্রকে নিয়ে ক্লাস চালালাম। গুনতিতে ছাত্রদের চেয়ে টেবিল বেঞ্চগুলি অবশ্য বেশি। শুনতে পেলাম মেয়েদের সেকশনে স্ট্রাইকটা বেশি জমেছে, আর তাদের মধ্যে পান্ডাগিরি করছে নাকি আমাদের শেফালি। শুনে আমি প্রথমবার অবাক হলাম, দ্বিতীয়বার অবাক হলাম না।
ওর দাদা তারাপ্রসাদ 22-23 বছরের ছোকরা। ওদের বাসায় যেদিন চা খেতে গিয়েছিলাম সেদিনই আলাপ পরিচয় হয়েছিল। চেহারাখানা শুকিয়ে কাঠ হয়েছে, কিন্তু কাঠে কাঠে ঘষা লাগলে আগুন জ্বলে। ওর বুলি টুলি শুনে আমার বুঝতে বাকি ছিল না যে ও আপনারা যাকে বলেন বাপথ ঘেঁষা, তাই। ওকে নেশায় পেয়েছে, পৃথিবীকে উল্টে পাল্টে দেবে। আরে বাপু, উল্টে পাল্টে দেওয়া কি অত সোজা? কিন্তু আমাদের পাকা মাথার বুঝ ওরা বুঝবে কেন? ওর টেবিলে যেসব মার্কামারা বইপত্র দেখলাম পেলাম, আর যেসব কাগজপত্রের কাটিং পেলাম, তাতে আমার বুঝতে কিছুই বাকি রইল না। চা খাবো কি মশাই? আমি তো পালাতে পারলে বাঁচি। শেফালি যে দাদারই বোন, দাদারই শিষ্যা, তা আমি কথায় বার্তায় টের পেতাম। হাজার হলেও রক্তের সম্বন্ধ তো। কিন্তু রক্তের সম্বন্ধের চেয়েও বোধহয় মশাই হাড়ের সম্বন্ধের জোর বেশি। এই বয়সে শেফালির জলের হাড় জেগেছে, আর তারা প্রসাদ ছোকরার পাঁজরের হাড়গুলি আঙুলে গোনা যায়। ওদের কেবল ভাই বোনে মিতালি নয়, হাড়ে হাড়ে মিতালি। যাকগে মশাই, আপনার বাজারের বেলা হয়ে গেছে, আমারও বাজার সারতে হবে। হ্যাঁ, পথে শেফালির সঙ্গে দেখা। আমি তো ওকে খুব ধমকে দিলাম, এসব কি শুনছি তোমার নামে? হাফ ফ্রি শিফটটি আজই যাবে। শেফালি মুখ নিচু করে রইল। বললাম, ছাত্রা নাম অধ্যয়ন তপ, ছাত্রীদের বেলায়ও সেই কথা। যাও, ঘরে যাও। ওকে ধমকে টমকে এলাম তো মশাই ক্লাসে। ফার্স্ট ক্লাসেই প্রথম পিরিয়ড ছিল। স্কুল কম্পাউন্ডের বাইরে একদল ছেলে হল্লা করছে, তারাই দলে ভারী। ক্লাসে গিয়ে দেখলাম গুটি চারেক ছেলে মেয়ে মাত্র রয়েছে ভেতরে, আর তাদের মধ্যে আমাদের ওই সুবোধ দাসও আছে। অন্যদিনও ফার্স্ট বেঞ্চে এসে বসে, আজ গিয়েছে একেবারে পেছনে, মুখ নিচু করে বসে আছে। আমি বললাম, কি হয়েছে সুবোধ? সুবোধ বলল, কিছু হয়নি স্যার। তারপর রইল ফের মুখ নিচু করে। মনে হলো ওর চোখ দুটো ছলছল করছে। আমার দেখবারও ভুল হতে পারে, চশমাটার বড় গোলমাল হচ্ছিল, গ্লাস না পাল্টালে আর চলছিল না। তারপর মশাই আমাদের সেক্রেটারি আর হেডমাস্টার হেডমিস্ট্রেস তিনজনে মিলে শেফালিকে খুব ধমক দিলেন। ফের এমন করলে কনসেশন কাটা যাবে বলে ভয় দেখালেন, আর ওর সামনেই সুবোধকে ডেকে নিয়ে ওর পিঠে হাত বুলিয়ে দিলেন। সুবোধ কারো কোনো ধমক খেলো না, তবু কেন যে মুখ কালো করে মুখ নিচু করে রইল, তা আমার বুদ্ধির অগম্য মশাই। সেই থেকে সুবোধ শেফালির একেবারে দু চোখের বিষ হয়ে গেল। কেবল আড়ালে আবডালে নয়, ওর মুখের সামনে যে দুটি গাল দিয়ে ছাড়ল, এ যুগে ও দুটি গাল সকার বকারের চেয়ে বেশি। তারপর থেকে সুবোধ আমার ঘরে ঢোকে তো শেফালি ঢোকে না, শেফালি ঢোকে তো সুবোধ বেরিয়ে আসে। কিন্তু আমার কাছে সাহায্যের জন্য দুজনেই যায়। টেস্ট হয়ে গেল, সুবোধের রেজাল্ট ভালোই হলো, সব বিষয়ে ফার্স্ট হলো সুবোধ। শেফালি কোনো রকমে পাশ করলো। বললাম, এবার ফিয়ের টাকা জোগাড় করো। এই সময় এক কাণ্ড ঘটল। শেফালির দাদা তারাপ্রসাদের চাকরিটি গেল। তার চাকরি প্রায় যাওয়া চাকরি ছিল, সময় মতো মাইনে পেত না, মাঝে মাঝে পার্ট পেমেন্ট হতো, কিছু পেত, অনেক কিছু বাকি থাকতো। তবু চাকরি যাওয়ায় ছোকরা একেবারে অকলে পড়ল। শেফালি এসে বলল, মাস্টার মশাই, একটা টিউশনে আমাকে জুটিয়ে দিন, সংসার যে চলে না। কিন্তু টিউশনে কি চাইলেই জোটে? ওকে সান্ত্বনা দিয়ে বললাম, কোনো রকমে মুখ বুঝে পরীক্ষাটাকে দাও, তারপর ওসব করো। অনেক গেছে, অল্প আছে, কটা দিন কেটেই যাবে। তারপর এলো ফি দাখিলের তারিখ। মাত্র 15টি টাকা, তাই জোটানো শেফালির পক্ষে শক্ত। আমি যৎ সামান্য সাহায্য করলাম, পঞ্জিকা দেখে দিনক্ষণ ঠিক করে দিলাম। এদিকে সুবোধের সংসারেও বিপদ ঘটেছে। তার বাপের অবশ্য চাকরি যায়নি,
মোটরের ধাক্কায় সাইকেল থেকে পড়ে গিয়ে গুটি 2 দাঁত গেছে, ডান পাটাও জখম হয়েছে। মাসখানেক ধরে ঘর ধরা হয়ে পড়ে আছে বসন্ত, কিন্তু সুবোধের সেদিকে ভ্রুক্ষেপ নেই। সে পরীক্ষায় দেবে, পরীক্ষার ভাবনায় ভাবছে। ভালো ছেলেরা বোধহয় একটু বেশি স্বার্থপর হয়। পরীক্ষার কথা ছাড়া সুবোধের মুখে আর কোনো কথাই নেই, আর কোনো চিন্তা নেই মনে। সংসারের ওই অবস্থায়ও 10টা টাকা সে নিজেই কোত্থেকে জোগাড় করে আনলো। বাকি 5 টাকা আমি টিচারদের কাছ থেকে তুলে দিলাম। ফি দেওয়ার মহেন্দ্রক্ষণ ওরও ঠিক একদিনেই পড়ল। বেলা তখন গোটা 11 বাজে। 12টার থেকে স্কুলে ফি নেওয়া শুরু হবে। আমি খেয়ে দিয়ে বাসায় একটু বিশ্রাম করছি। শেফালি এসে উপস্থিত হলো। ফি দাখিল করতে যাবে। তার আগে আমাকে নমস্কার করতে এসেছে। মনটা ভারী খুশি, মুখখানা হাসি হাসি। মায়ের তরঙ্গ থেকে বেরিয়েছে আজ একখানা পুরনো জর্জেট, বেরিয়েছে শেষ সম্বল একগাছি হার। আজ মুখে একটু পাউডারের পাফও বুলিয়েছে শেফালি। পিঠের উপর ঝুলছে লম্বা একটা বেনি, কালো ধারার প্রান্তে একটু লাল ফিতে। মাত্র এইটুকুই তো প্রসাধন, কিন্তু তাতেই যেন অসাধ্য সাধন হয়েছে। লাবণ্য লেখা মূর্তিমতো একটি লক্ষ্মী ঠাকরুন যেন এসে দাঁড়িয়েছে আমার সামনে। ও নিচু হয়ে আমার পায়ে হাত দিয়ে প্রণাম করে উঠে দাঁড়ালো। বললাম, ভালো করে ফর্ম ফিল আপ করো, কাটা ছেঁড়া যায় না যেন। টাকা এনেছো তো মনে করে? শেফালি আঁচলের খুঁটে বেঁধে এনেছে টাকা। আমি হেসে বললাম, সেকেলে মেয়েদের মতো একেবারে আঁচল করে এনেছো? তোমাদের তো ছোট বড় কত রকমের কত থলি দেখি আজকাল। শেফালিও একটু হাসল। মা বললেন, এসব টাকা আঁচলে বেঁধে নেয় ভালো, আঁচলেই লক্ষ্মী বাঁধা থাকেন। আমার স্ত্রীকে প্রণাম সেরেও বেরুতে যাচ্ছে। ঝড়ের বেগে ঘরে ঢুকল সুবোধ। এমন শুভ দিনে ওর বেশ বাসের কোনো পরিবর্তন হয়নি। উস্কো খুস্কো চুল, গায়ে ছেঁড়া আধময়লা হাফ শার্টটা, পরনের হাফ প্যান্ট হাঁটুর বিঘতখানেক আগেই থেমে গেছে। একেবারে হতচ্ছাড়া লক্ষ্মী ছাড়া চেহারা, হাতে একরাশ বই আর খাতা। বললাম, ব্যাপার কি? আজও ওই বইপত্রগুলি নিয়ে যাচ্ছ কোথায়? তোমার কি কোনো কাণ্ডজ্ঞান হবে না? সুবোধ আমার কথার জবাব না দিয়ে বলল, এসব বই আর কোনো কাজে লাগবে না মাস্টার মশাই, এগুলি আমি দিতে এলাম। বললাম, কাকে দিতে এলে? সুবোধ বলল, শেফালিকে। ওরও তো সব বই নেই, সব নোট নেই, ওইগুলি ওর দরকারে লাগবে। শেফালি পাথরের মূর্তির মতো স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে। আমি ফের সুবোধের দিকে তাকিয়ে বললাম, ব্যাপার কি? তুমি কি পরীক্ষা দিচ্ছ না? ফি দিচ্ছ না আজ? সুবোধ বলল, না মাস্টার মশাই। বললাম, বিষয়টা কি? ফিয়ের টাকা হারিয়ে ফেলেছ নাকি? কি করে হারালে? হারিয়ে ফেলিনি, কেড়ে নিয়েছে। বললাম, কে কেড়ে নিল? সুবোধ বলল, বাড়িওয়ালা। আমি তার টাকা ছুঁড়ে ফেলে দিয়েছি। তীব্র একটা ঘৃণার ছাপ সুবোধের চোখে মুখে ফুটে উঠল। আরও দু একটা কথা জিজ্ঞেস করায় সুবোধ ঘটনাটা খুলে বলল। বাড়িওয়ালা মধুবাবুর কাছে 3 মাসের ঘর ভাড়া বাকি, তাই নিয়ে আজও সুবোধের রোগা বাপকে তিনি অপমান করেছিলেন। সুবোধের আর সহ্য হয়নি, সে প্রতিবাদ করেছে। তার জবাবে মধুবাবু বলেছেন, খুব তো লম্ফচম্প করছিস, বাপের বেটা হোস তো ভাড়া গুনে দিয়ে কথা বল। তাদের খুপড়ির ভাড়া 7.5 টাকা। 2 মাসের ভাড়া তার দিকে ছুঁড়ে ফেলে দিয়ে ঘর থেকে বেরিয়ে এসেছে সুবোধ। আর দেরি না করে আমাদের ঘর থেকে সুবোধ বেরিয়ে যাচ্ছিল। শেফালি বাধা দিয়ে আমার দিকে তাকিয়ে বলল, মাস্টার মশাই, ওকে যেতে নিষেধ করে দিন, ওকে থাকতে বলুন। তারপর আঁচলের গিট খুলে শেফালি 2খানি নোট বের করে আমার দিকে এগিয়ে দিল। মাস্টার মশাই, ওকে দিন। সুবোধ ওর কাণ্ড দেখে স্তম্ভিত হয়ে গিয়েছিল। আমার দিকে তাকিয়ে বলল, মাস্টার মশাই, আমি কেন ওর ফি এর টাকা নিতে যাব? শেফালি বলল,
তাতে দোষ কি মাস্টার মশাই? ওই স্কুলের সেরা ছেলে, ওই স্কুলে নাম রাখবে। ও এবার পরীক্ষা দিক। আমার তো প্রিপারেশনও ভালো হয়নি, আমি না হয় পরের বার দেব। ওকে বলুন মাস্টার মশাই, ওতে কোনো দোষ হবে না, কোনো অপমান হবে না। আমি দিচ্ছি মাস্টার মশাই, আমি আমাদের স্কুলের সেরা ছেলেকে দিচ্ছি। আমি ওদের দিকে তাকিয়ে দেখলাম, দুজোড়া চোখ ছলছল করছে। দুজনে আজ মুখোমুখি দাঁড়ানো, একজন আরেকজনের ভিজে চোখে দেখতে পেয়েছে নিজেকে। বললাম, নাও সুবোধ, হাত পেতে নাও। সুবোধ হাত পেতে নিল, কিন্তু ফি আর সেদিন দিল না। যতদিন আরো 15 টাকা না জুটবে ততদিন নাকি ফি দেবেও না। কাহিনী শেষ করে উঠে দাঁড়ালেন ফণীবাবু। বললেন, ইস, বাজারের বেলা হয়ে গেল মশাই, চলুন, শিগগির চলুন। গল্পের সুর চ্যানেলে এতক্ষণ আপনারা শুনছিলেন নরেন্দ্রনাথ মিত্রের লেখে একটি গল্প, শেফালি। আর এতক্ষণ গল্প পাঠে আমি আপনাদের সাথে ছিলাম রোমানা নূপুর। আপনারা যারা গল্পের সুর চ্যানেলের গল্প নতুন শুনছেন, আপনাদের সুবিধার্থে একটি বিনীত অনুরোধ, যদি আপনারা আরও এমন গল্প শুনতে চান তবে নিচে সাবস্ক্রাইব বাটনে একটি ক্লিক করে রাখুন ও একটি লাইক করে রাখুন। এতে এই চ্যানেলের ভিডিওগুলি খুঁজে পেতে আপনাদের সুবিধা হবে। আর পাশে থাকা বেল বাটনটি চেপে রাখুন, যাতে নতুন কোনো গল্প দেওয়ার সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। সবসময় সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন, এই প্রার্থনা রইল।